আজ সকাল 8:20 নাগাদ 80 বছর বয়সে ফুসফুসের সমস্যাজনিত কারণে পরলোক গমন করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 34 বছরের বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 2011-ই তাকে সরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের ভুল নীতির কারণে কি সিপিএম এর পরাজয়, নাকি বারংবার সিপিএম এর ভ্রান্ত নীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের পরাজয়? মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কতটা সফল ছিলেন, নানা প্রসঙ্গ নিয়ে এই মুহূর্তে কথা বলবো অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে। দাদা, বুদ্ধবাবুর ভুল নীতি নাকি সিপিএম এর ভুল নীতি? দেখুন, প্রথমেই আজকে সকালবেলা তিনি পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবারের যারা মানুষজন রয়েছেন এবং তার যারা অনুরাগীরা, তাদের প্রতি সমবেদনা জানাই। আপনার এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। এই আলোচনা করতে গেলে সারাদিন লেগে যাবার কথা। তবে একটাই কথা বলতে পারি ছোট করে, যে বুদ্ধবাবু অনেকটা মানবিকভাবে চলবার চেষ্টা করতেন, কিন্তু কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল, তার একটা স্ট্র্যাটেজি থাকে। কোনো দলের কোনো নীতি নিয়ে স্ট্র্যাটেজি, রাজনৈতিকভাবে কোনটা ব্যবহার করা হবে আর শুধুমাত্র মানুষের উপকারের জন্য কোনটা ব্যবহার করা হবে, সেই দল ঠিক করতেন। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা ব্যক্তির যেমন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জোরদার দাবির ক্ষমতা থাকতো, তার সঙ্গে সঙ্গেও কিন্তু সিপিআইএমের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বলছেন, কি চাইছেন, সেইটা দল থেকে পাস করানো হতো। অর্থাৎ যদি কোনো বিফলতার কথা যদি আপনি বলেন, কোনো ব্যক্তি মানুষের, পুরোটাই তো দল কেন্দ্রিক। সিপিএম যা ঠিক করে দিত, তাদের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে সেটা বলানো হতো। মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধবাবুর সততা নিয়ে কেউ আজ অবধি প্রশ্ন করতে পারেননি। কিন্তু যে বিপর্যয়ের কথা বললেন, যে বুদ্ধবাবুর নীতি ভুল কখন হবে, তিনি যখন একা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখবেন সরকারিভাবে। অলওয়েজ সিপিআইএমের তাদের যেখানে সম্পাদক মণ্ডলী রয়েছে, কোর কমিটি রয়েছে, আলিমুদ্দিনের নির্দেশেই চলতে হতো তাকে। তো তাই যে প্রশ্নটা তুললেন, যে সিপিএমের বারবার ভুল নীতির জন্যেই কি বুদ্ধবাবুর পরাজয়, বা সিপিএমের ভুল নীতির জন্যেই কি সিপিএমের পরাজয় এবং তার মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর চলে যাওয়া, এটার জন্য অবশ্যই সিপিএমের নীতি দায়ী। তাদের পরস্পর বিরোধী প্রচুর নীতি ছিল, যারা প্রথমে ওনারা অ্যাপ্লাই করতেন, তারপর আবার নিজেরা ভুল শুধরে দিতেন। এক গাদা এক্সাম্পল আছে। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে সিপিএম সরকারের পতনে সিপিএমের বারংবার কিছু প্র্যাকটিক্যাল নয় এই মাটিতে সেই নীতি প্রয়োগ করাতেন তাদের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের দিয়ে, বিশেষ করে মুখ্যমন্ত্রীকে দিয়ে। সেটাই দায়ী। বুদ্ধবাবুর কোনো ব্যক্তিগত কারণে সিপিএমের পরাজয় হয়েছে, তিনি কোথাও চুরি দুর্নীতিতে জড়িয়ে গেছেন, এমনটা কোনো দিন হয়েছে কি? না। তো ফলত সিপিএমই দায়ী। পড়াশোনা থেকে একবার ইংরেজিকে তুলে নেওয়া, আবার ইংরেজিকে ফিরিয়ে আনা, এটার পক্ষে কতটা বুদ্ধদেব ভট্টাচার্য দায়ী? এই আপনি যে কথাটা বললেন, আমি যে উত্তরটা দিলাম, এখানেই স্পষ্ট রয়েছে। তারা মানুষকে নিয়ে গিনিপিগের মতো ভাবত। আমাদের ছোটবেলাতে সিপিএমের বাহ্যিক আচরণ কিন্তু অত্যন্ত ভদ্র এবং সভ্য। তাদের নীতির বিভ্রান্তি চূড়ান্ত রয়েছে। যেহেতু যে সময় আপনি আলোচনা করছেন সেই সময় এত মিডিয়া ছিল না, এত খবরের কাগজ ছিল না, ইভেন ওয়েব মাধ্যম, যার দ্বারা আমরা সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে, কোন দেশে আমরা জানতে পাচ্ছি, তা আগে জানতে পারতাম না। যারা আমাদের কথা শুনছেন বা যারা রাজনৈতিক জগৎ সম্পর্কে সেদিন খবর রাখতেন এবং আজকেও খবর রাখেন এই পাল্টে যাওয়ার সময়টাতে, তারা নিজেরাও জানতেন যে মানুষকে বোঝানো হতো রাশিয়া, কিউবা, ভিয়েতনাম
এই দেশগুলো নাকি অসাধারণ চলছে, অসাধারণভাবে মানুষ রয়েছে। এবার মানুষের তো যাচাই করার ক্ষমতা ছিল না। তো তাই সিপিআইএম এর নেতারা তারা পশ্চিমবঙ্গের মানুষকে যা বোঝাতেন সেটাই তারা বুঝতে বাধ্য হতেন, কারণ মানুষের কাছে সিপিএম নেতাদের যে যুক্তি সেটাকে চ্যালেঞ্জ করবার মতো উদাহরণ ছিল না, যে না বিদেশে ওইটা ঘটছে। কারণ তখন সারাদিন দমদম এয়ারপোর্ট থেকে কতগুলো প্লেন উড়তো। এখন যেমন ঘন ঘন লোকে বিদেশে যাচ্ছে জানতে পারছে, তখন তো সেটা ছিল না। প্লাস ইন্টারনেট ছিল না, কোন দেশে কি হচ্ছে আমি গুগল খুঁড়ে পড়াশোনা করে জেনে নিতে পারলাম যে আমার এখানে সিপিএম নেতারা মিথ্যে বলছে, আসলে রাশিয়া টুকরো টুকরো হয়ে গেছে, আসলে চীন তারা স্বৈরতান্ত্রিক, তারা উইঘুর মুসলমানদের যে শেষ করে দিচ্ছে ওই দেশে। তিয়েনানমেন স্কোয়ারে যখন ছাত্ররা দাবি তুলেছিল, তখন এই স্বৈরাচারী চীন সরকার, এই সিপিআইএম যারা এখানে তারা বলতো যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, তারাই তো চীনকে সাপোর্ট করতো এইখান থেকে বসে। তো ফলত এরা কনস্ট্যান্ট বিদেশের কিছু জিনিস দেখে, দেখুন ঝাউ গাছ যেটা দার্জিলিংয়ে হয় বা পাহাড়ের কিছু গাছ ঠান্ডার জায়গায়, আমি এই মাটিতে পুঁতলে তো হবে না, প্রথম কদিন চনমনে থাকবে তারপর শুকিয়ে যাবে। আমাকে এই মাটিতে পুঁততে গেলে এই মাটির মানুষজনকে বুঝে সেইটার ইমপ্লিমেন্ট করতে হবে। তারা এটা করেননি, কিন্তু তাদের বাহ্যিক সততার যে বিজ্ঞাপনটা, তাদের ঠান্ডাভাবে ভদ্র ভাষায় মানুষকে যে বোঝানোটা, তার মধ্যে একটা অসম্ভব ক্ষমতা ছিল। আর মানুষ সেই ভাবনাটাকে চ্যালেঞ্জ করবার মতো ইন্টারনেট ছিল না, খবরের কাগজ ছিল না, বেশি জানতে পারতেন না। তাই তারা একটা দীর্ঘ সময় কাটাতে পেরেছেন এবং মানুষকে নিয়ে গিনিপিগের মতো খেলতেন। এরা ঠিক করেছিলেন যে মাতৃভাষায় পড়াশোনা, ইংরেজি ফিংরেজি তুলে দাও, তারপর আবার বললো ইংরেজি নিয়ে এসো, ফেরত নিয়ে এসো। তা আমাদের সময় ছোটবেলায় তুলে দেওয়া হয়েছিল, অনেকেই ঠিক করে উঠতে পারেনি। ঠিক আছে, কেউ কেউ যা শিখেছেন ব্যক্তি ইচ্ছায় শিখেছেন ইংরেজিটা, ঠিক আছে। তো এই সময়টা তো গন্ডগোল করা হয়েছে। শুধু তাই নয়, এটা একটা সময় আমাদের দিয়ে রাস্তায় নামিয়ে ছাত্র আন্দোলন করিয়ে বলেছিল কম্পিউটার এলে মানুষের হাত থেকে কাজ চলে যাবে, একটা কম্পিউটার মানে 10টা মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া। তাই পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে প্রতিবাদ করতে ছাত্র সমাজকে, ছাত্রদের আমাদের সব বসিয়ে দেওয়া হয়েছিল আন্দোলন করতে। তারপর এরাই কয়েক বছর পরে সেক্টর 5 সফটওয়্যার বা কম্পিউটারের আড়তখানা এরাই বানিয়ে দিয়েছিল। অর্থাৎ এরা মানুষকে গিনিপিগ মনে করে, এক একটা করে চাপায়, এক একটা করে তুলে নেয়। পৃথিবীতে অন্য কোন দেশে বামপন্থী দেশগুলি যেখানে সিপিএম ছিল, মনে রাখতে হবে যেখানে সিপিএম থাকে সেখানে মুসলমানরা সরকারে থাকে না, আর যেখানে মুসলমানরা সরকারে থাকে তারা সিপিএমকে শেষ করে দেয়। কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। যাই হোক, তো এই ইংরাজি নিয়েও গবেষণা করেছিল সিপিআইএম। এটা বুদ্ধবাবুর ইচ্ছায় ছিল না, তিনি পুতুল ছিলেন, ভদ্র পুতুল, এবং যে কারণে সংঘাত লাগতো বলে উনি বারবার মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিতে চাইতেন। খোঁজ নিয়ে দেখুন, গুগল করুন, পুরনো কাগজ দেখুন কি কারণ। উনি অনেক বেশি সিপিএম এর থেকে মানবিক হওয়ার চেষ্টা করতেন, কিন্তু যেহেতু ওই দলে ওই নিয়মটা ছিল তো তাই সংঘাত লাগতো, মিলতো না। কিন্তু যেহেতু কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, উনি নিজেও খুব ভালো কবিতা লিখতেন, নাটক লিখতেন, আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ হওয়ার সুযোগ ছিল লেখালেখির কারণেই। আমি ওনাকে পার্সোনালি বেশ কয়েকবার মিটও করেছি, যখন আমরা থিয়েটার করছি রবীন্দ্র সদন চত্বর, নন্দন চত্বরে আড্ডা মারতাম। তখন এখন নন্দন চত্বরটা যেমন হয়ে গেছে তেমন ছিল না, তো ডাক করাতেন মাঝে মাঝে, ওপরে যেতাম, ওনার একটা রুম ছিল নন্দনে, তো সেখানে অন্য রকমের মানুষ ছিলেন এটা বলবো। তাই প্রচুর যে অভিযোগ, যে ঘটনা পশ্চিমবঙ্গের আজকে যে জায়গায় চলে আসা, সেইখানে কিন্তু পরিষ্কার সিপিএম এর পাকা চুলেরাই সিদ্ধান্ত নিতেন। আর ওনাকে হ্যাঁ করতে হতো, যখন উনি হ্যাঁ করতেন না যে না এটা ভুল হবে, সঙ্গে সঙ্গে ঝগড়া লাগতো, এই আর কি। মানে বুদ্ধদেব ভট্টাচার্য মানে সিপিএম নয়, এটা বলতে পারি। উনি সিপিআইএম এর একজন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য মানেই ওটাই সিপিএম, একদম ভুল। সিপিএম ঠিক তার উল্টোটা। আচ্ছা, আবার এটাও অনেকে অভিযোগ করে যে বুদ্ধদেব বাবু
অনেকে আবার প্রশ্নও করে যে বুদ্ধদেব বাবু কি সত্যি শিল্প আনতে চাইতেন, নাকি সিটুর শ্রমিক সংগঠনগুলোর শিল্প বন্ধের ধর্মঘটের দাবিকে সমর্থন করতেন? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, অনেকেই বলেন যেটা যেটা সত্যি আর কি, যে সিপিআইএম তার যে সরকার, এরা একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। দেখুন, যখন এরা ক্ষমতায় নেই তখন বলেন বেকারদের চাকরি চাই। ইভেন যখন ক্ষমতায় ছিলেন তখন এই একই আন্দোলন করতেন, বেকারদের চাকরি চাই। কি অদ্ভুত না? তা তুমি তো সরকারে, তোমার তো ক্ষমতা দেওয়া। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, এই কাঁদুনিটা প্রথম শিখিয়েছিল সিপিআইএম। আবার বলছি, তখন এত কাগজ ছিল না, এত ইন্টারনেট ছিল না। সত্যি কেন্দ্র বা দিল্লি তারা কি কি অনুদান দিচ্ছে বা কি কি সাহায্য পাঠাচ্ছে বা পাঠাচ্ছেন না, মানুষ তো জানতেই পারতেন না। সেই সময় পাড়ার কয়েকটা দোকানে বা 3-4টে বাড়ির মধ্যে একটা বাড়িতে খবরের কাগজ আসতো। তারপর সেই কাগজ বেলা অনুযায়ী লোকে ভাগ করে পড়তো। যারা একটু পুরনো মানুষ তারাও খেয়াল করতেন। ইভেন যখন পাড়াতে 10টা লোকের বাড়িতে, 20টা লোকের বাড়িতে একটা টিভি থাকতো, সেই লোক যত বদমাইশ হোক না কেন, আমরা সবাই যখন রামায়ণ মহাভারত দেখতে যেতাম, সিপিএমও দেখতে যেত, ঠিক আছে, রামায়ণ মহাভারত মন দিয়ে দেখতো। তো সেই লোকটা যার বাড়িতে টিভি আছে সে দুষ্টু হলেও আমরা বলতাম কি ভালো লোক, কারণ বাড়িতে টিভি আছে বা ফোন আছে। তখন তো মোবাইল আসেনি। আমরা যে সব যেটা জেনে যাচ্ছি, এই টিভি মোবাইল যদি না আসতো, যোগাযোগ ব্যবস্থা এত মিডিয়া যদি না আসতো, এখনও পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় সিপিএম থাকতো। কারণ মানুষ আসল যে ভয়ঙ্কর সত্যিটা সেটা জানতেই পারতো না। সিপিএমের লুট, সিপিএমের অপশাসন, যে যে কাজগুলো, এই ভোট লুট, এটা তো সিপিএম শিখিয়েছে। সায়েন্টিফিক রিগিং, এটা তো সিপিএম শিখিয়েছে। আপনি সিপিএমকে ভোট না দিলে আপনার চাষের জমিতে জমি নষ্ট করে দেওয়া, পুকুরে ফলিডল ফেলে মাছ মেরে দেওয়া, এ তো সিপিএম শিখিয়েছে। এবার বুদ্ধবাবু তো সিপিআইএমের দলের মধ্যে ছিলেন, তিনি তো এটার বাইরে বেরিয়ে কথা বলবার ক্ষমতায় ছিলেন না। একটাই উত্তর ছিল, তাহলে সরে যাও। ওই জন্যই মুখ্যমন্ত্রী তো ছাড়তেন। তো যত সিপিআইএমের অসম্পূর্ণ ভুল কাজ, সেইটা অত্যন্ত যত্নের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল ভুল বা অন্যায় বা ক্রাইমগুলো সেগুলো বড় করে তুলেছেন, শিল্পের জায়গায় নিয়ে গেছে। মানে সিপিএমের সময় ক্রাইম বা ভুল, অপশাসন, মার, দুর্নীতি, এই তৃণমূল বা কংগ্রেসীরা কম খুন হয়েছে নাকি সিপিএমের ক্রিমিনালদের হাতে? আজকে কথা বলছে যে তৃণমূলের পুলিশ তার বন্দুক তৃণমূলের দুষ্কৃতীর হাতে ঘুরে বেড়ায়। তা সেই সময় লোকাল কমিটির পার্টি অফিস সিপিএমের, সেখান থেকে তো থানা কন্ট্রোল করা হতো। একটা ফোন যেত লোকাল কমিটির অফিস থেকে, থানার অফিসার ফোন তুলেই, তখন তো মোবাইল ছিল না, ফোন নিয়ে চেয়ারে দাঁড়িয়ে পড়তেন, ইয়েস স্যার বলে। সে কেউ নয়, সেটা সিপিএমের লোকাল কমিটির রাজনৈতিক লোক। ওদের দলের নিয়ম নীতি শিষ্টাচারটা খুব ইন্টারেস্টিংভাবে মেনটেন করা হতো এবং মানুষ জানতে পারতো না, চ্যালেঞ্জ করতে পারতো না, তাদের মিডিয়া ছিল বলে। তো কলকারখানা বা শিল্পর তার বিরোধী ছিলেন না বুদ্ধবাবু নিজে। তিনি বারবার ভারী শিল্প, বড় শিল্প কি করে আনবেন সেটা ভাবনা চিন্তা করতেন। তার লাস্ট দিকের প্রচুর ইন্টারভিউতেও তিনি বলেছেন। কিন্তু তিনি চাইলে হবে না, তো তার দল সেখান থেকে তো পাস করাতে হতো যে মুখ্যমন্ত্রীটা চাইছে না, সেখানেই তো না হয়ে যেত। তাদের নীতি ছিল হচ্ছে, যেটা আমরা পরে বড় হয়ে বুঝতে পেরেছিলাম, যে গরিব রাখো, হাতে কাজ দিও না, চাকরি দিও না। চাকরি বা কাজ দিলেই মানুষের জীবনে অর্থ আসবে, অর্থ এসে গেলেই তার ডিমান্ড আরও বেড়ে যাবে। তাই গরিব রেখে দাও, রাস্তাঘাট খারাপ রাখো। তখন স্টেট বাস চলতো লাল রঙের, এখন নীল হয়েছে, তখন লাল রঙের। মমতা বন্দ্যোপাধ্যায়কে একা দোষ দিলে হবে না, এসব শিখিয়েছে সিপিআইএম। লাল রঙের সরকারি বাস, অ্যালুমিনিয়াম ক্ষয়ে গেছে, এমন ব্রেক মারতো পাশের পাড়া থেকে আওয়াজ আসতো, গ্যাঁচ, ঝনঝন ঝনঝন করে হতো, মানে থালা বাসন বাজাচ্ছে, কারণ সেগুলো সারানো হতো না, কারণ গরিব রাখতে হবে। রাস্তাঘাট সারানো হতো না, কারণ গরিব রাখতে হবে। সরকারি বিল্ডিং, কোয়ার্টার, সেগুলো ভেঙে ভেঙে চাপড়া খুলে পড়তো, কারণ গরিব রাখতে হবে। গরিব রাখলেই মানুষকে স্বপ্ন দেখানো যাবে, আজকে আমরা গরিব আছি, একদিন লেনিন আমাদের মুখ্যমন্ত্রী হবে, সেই দিন সবার ভালো হয়ে যাবে। হিন্দু মুসলমান সবাইকে একই টোপ দেওয়ানো হতো। বুদ্ধবাবু এটাকে কিছুটা কাটাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি, উনি একা।
আজকে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার নিয়ে যে অবৈধ অনুপ্রবেশ, আজ যে ভারতবর্ষ আতঙ্কিত এবং উগ্রবাদী কার্যকলাপ ভারতে যে বাড়ছে, এই আঁচ পেয়েই কি সেই সময় বুদ্ধ বর্ডার লাইনে মাদ্রাসাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? এক্স্যাক্টলি, খুব প্রয়োজনীয় প্রশ্ন করলেন যে তাহলে তিনি আটকাতে পারেননি কেন? তা আটকাতে পারেননি কেন, তো সেটা পরের প্রশ্ন। তার আগে এটা হচ্ছে যে দেখুন, একটাই ঘটনা। বুদ্ধবাবু পরিষ্কার করে বলেছিলেন যে যত উগ্রবাদী কার্যকলাপ হচ্ছে সেই কার্যকলাপের উৎস পুলিশ খুঁজে তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন, সংস্কৃতি মন্ত্রীও ছিলেন। এইটাকেই তো ফলো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও পুলিশ মন্ত্রী, তিনিও কালচারাল মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে। ভালো করে দেখুন কি মিল, কি ফলো করেছে। এবার কেসটা হচ্ছে যে বুদ্ধবাবু পরিষ্কার গবেষণা করে দেখেছিলেন, ইন্টেলিজেন্স থেকে রিপোর্ট, আইবি রিপোর্ট, যে বাংলাদেশের বর্ডার খোলা থাকতো এবং ওই অঞ্চলে যে মাদ্রাসাগুলো ছিল পশ্চিমবঙ্গে, সেইখানে উগ্রবাদী কার্যকলাপের কথা বলা হতো, হিন্দু মারবার কথা বলা হতো। দুর্ভাগ্যজনক এটা। বর্ডার লাইনের যে জায়গাগুলো, সেখান থেকে বাংলাদেশের লোকও কোথায় পড়তে চলে আসছে, যা তা ছিল। তো সেই জন্য তিনি আঁচ করেই আগামী দিনে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গকে ব্যবহার করে সারা ভারতবর্ষে এই উগ্রবাদীরা বেআইনিভাবে অনুপ্রবেশ, এইটাকে আটকাতে হবে, নাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। এটা বুদ্ধবাবু বুঝতে পেরেছিলেন বলেই সেই সময় বলেছিলেন যে বর্ডার লাইনের মাদ্রাসাগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু তার দল সিপিআইএম তারা অনুমোদন করেনি, তাই বুদ্ধবাবু কিচ্ছু করতে পারেনি। কারণ তাদের দরকার ছিল মুসলমান ভোট। এরা কেউই মুসলমানদের উপকার করেনি, না সিপিআইএম না মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমানরা ভেবেছিল সিপিআইএম আমাদের সঙ্গে সেকুলার এই সমস্ত সেজে হিন্দুদের গালাগাল দেয়, আর ইফতারে সিপিআইএম নেতারা ফল খায়। কেউ তো গরুর মাংস খেয়েও নিজেকে সেকুলার প্রমাণ করেছিলেন, বিকাশ ভট্টাচার্যের মতো লোকেরা, ভুলে যাবেন না কেউ। তো তাই মুসলমান ভোটটা তাদের দরকার ছিলই। তার কারণ তারা হিন্দু মুসলমান কারুর উপকার করতে পারেনি, সবাইকেই বেকার রেখেছিল। আর গরিব থাকলেই আপনি বড়লোক হবার স্বপ্ন দেখাতে পারবেন, তাই ওরা জোর করে গরিব রাখতো। সিপিআইএম সরকার সবাইকে, বুদ্ধবাবু কল কারখানা আনবার জন্য যে চেষ্টাই করতেন সেগুলো নষ্ট করে দেওয়া হতো। এই আপনার টাটার যে কারখানাটা, সেটা কিন্তু ওখানে হওয়ার কথা ছিল না, ওটা 3 ফসলি জমি। তার জায়গায় বাঁকুড়া, পুরুলিয়া এই ধরনের কিছু জায়গা যেখানে জমির মাটি খারাপ, যেখানে শস্যই হয় না, সেইরকম জায়গায় কারখানা যাতে হয় সেই বিষয়ে মত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু যেহেতু যাতায়াতের অসুবিধা হবে, মালিক পক্ষের তেল বেশি পুড়বে গাড়ির, তার মুনাফা কম হবে, সেই জন্যেই তারা 3 ফসলা জমি হুগলির অঞ্চলে তারা ওইখানে করবার জন্য বলেছিল, যেখানে বুদ্ধবাবুর মত ছিল না আমি যতটা জানতাম। কিন্তু আবার বললাম, হেরে যেতে হয় তার দলের কাছে। তার দল বলেছিল যে না, মালিক পক্ষ চাইছে এখানে। কি লেনদেন হয়েছিল কি না হয়েছিল তারা জানেন। ওই সময়তেও লেনদেনটা হতো, ওই সময় সুবিধে ছিল। তখন তো ধরুন কাগজে চাকরি হতো, তারপর কম্পিউটারে টাকা পয়সার হিসেব হতো না। ব্যাংকগুলো কোন ব্যাংকে কে কত টাকা রাখছে, সেই টাকা ক্যাশ নাকি আজকের দিনের ভারতবর্ষের যে নিয়ম নরেন্দ্র মোদী চালু করে দিয়েছেন, বা প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আপনি ব্যাংকে টাকা রাখছেন, সারা পৃথিবী ভারতবর্ষের ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছে আপনি কোত্থেকে টাকা কে কাকে পাঠালো। আগে বুঝতে পারা যেত না, তো সেই সময় টাকা উঠতো সিপিআইএম এইভাবেই। তো বুদ্ধবাবু চেয়েছিলেন শিল্প, বড় শিল্প চেয়েছিলেন, যে ছেলে মেয়েদের তো কাজ দিতে হবে, পারেননি উনি। পুরো এই সিপিএমের বুড়োরাই চাইতো যে গরিব থাকুক, গরিবকে যদি একটু সুবিধা দাও সচ্ছল হয়ে যাবে। আজকে ধরুন রাস্তাঘাট নেই, আপনি সারিয়ে দিলেন, ওদের প্ল্যান ছিল। তারপর রাস্তার পাশে একটা ভালো ওরা স্ট্যান্ড চাইবে, ছাদ ঘেরা, সেই স্ট্যান্ড করে দিলে তারপর এসে বলবে স্ট্যান্ডটা গরমে কষ্ট হচ্ছে, এসি করে দাও, কেউ ওখানে একটা কল লাগিয়ে দাও, মানুষের চাহিদা বেড়েই যাবে। তাই সিপিএম মানুষকে গরিব রাখার পরিকল্পনার স্বপ্ন দেখাতো। একদিন সূর্য উঠবে, একদিন সবাই বড়লোক হবে, একদিন শ্রমিকরা কারখানার মালিক হয়ে যাবে, তোমরা আন্দোলন করো। এই করতে করতে শিল্প তো আসেই নেই, উল্টে কারখানায় তালা। হ্যাঁ, সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ ছিল, এবার সিটিউতে বন্ধ করতো। এদের এই বন্ধ ডাকতে ডাকতেই মালিক পক্ষে লোকসান হয়ে গিয়ে ওই কারখানাগুলো বন্ধ হয়ে গেল। আর সিপিএম চলে যাওয়ার পরে ওই বন্ধ কারখানাতে তৃণমূল ফ্ল্যাট বানিয়ে আরো মাল কামালো, টাকা কামালো। বুদ্ধবাবু চাইতেন
কিন্তু তার দলের শ্রমিক সংগঠন সিটু তো সেটা হতে দিত না। তারা রোজ আন্দোলন করতেন, রোজ। এমন ধর্মঘট ধর্মঘট ধর্মঘট, তালা তালা তালা। বুদ্ধবাবু হেরে গেছেন সিপিএম এর কাছে। আচ্ছা, এরকম নানাবিধ কারণে কি সিপিএম এর মতবিরোধ চলতো বলে তিনি কি পদত্যাগ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে? হ্যাঁ, বারবার সেটাই তো জানতাম আমরা, সেটাই শুনেছি, সেটাই দেখেছি। আচ্ছা দাদা, অনেকে বলেন যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না, আর তাকে মঞ্চ খাটিয়ে আন্দোলনের সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এটা কতটা ঠিক? দেখুন, এটা একদমই ঠিক যে এক একটা করে গণ আন্দোলনের ফলেই তো সরকার পাল্টায়। তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হচ্ছে সিঙ্গুর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা ঠিক। যদি বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁবু লাগিয়ে এক্সপ্রেসওয়ে ব্লক করে আন্দোলন করবার ক্ষেত্রে যদি ছাড়, তিনি সৌজন্যতা দেখিয়েছিলেন যে বিরোধীরা কি আন্দোলন করতে পারবে না, এটাই কিন্তু কাল হয়েছিল। এবং ওই আন্দোলনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দেয়, রাজনীতির জন্ম দেয়, বৃহত্তর আন্দোলনের জন্ম দেয়। সেই সিঙ্গুরকে কেন্দ্র করেই সিপিএমের পক্ষে যারা প্রিয় শিল্পী লেখক বুদ্ধিজীবী ছিলেন তারা সিপিআইএম ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মঞ্চের দিকে চলে যান। এবং আজ যারা সিপিএম ঘনিষ্ঠ যে সমস্ত শিল্পীরা, যারা তৃণমূলের ঘনিষ্ঠ শিল্পীরা হয়েছেন, সব সিপিএমের ঘনিষ্ঠ ছিলেন। সিপিএমের থেকে তারা আদর সম্মান টম্মান সব পেতেন। কিন্তু এই সিপিএমের অপশাসন দেখবার পরে তারা আর কিন্তু সিপিএমে থাকতে পারছিলেন না। বুদ্ধবাবুর সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকেরই যোগাযোগ ছিল, এবং তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও যে শিল্পী লেখক বুদ্ধিজীবীরা তৃণজীবী হয়ে গেছেন পুরস্কার ভাতা টাতা পেয়ে, তো তাদের মধ্যে অনেকে বুদ্ধবাবুর সঙ্গে যোগাযোগ রাখতেন, কিন্তু বলতেন না আমি ভাতার জন্য গেছি ভেছি, অন্য কারণে তারা বলতেন। তবে হ্যাঁ, বুদ্ধবাবু ওই সুযোগটা তো করে দিয়েছিলেন, আর ওই আন্দোলনটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় নেত্রী বানায়। খুব ইন্টারেস্টিংলি, অনেকে হয়তো জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন, যে কারণে এটা 21শে জুলাই টুলাই বলা হয়, তা তো নয়, তখন তিনি কংগ্রেসের নেত্রী ছিলেন এবং গুলি খেয়ে মারা গেছিল কংগ্রেসের কর্মীরা। কোনো তৃণমূল কর্মীরা প্রাণ দেয়নি। তৃণমূল নিজেদের মধ্যে চুরিচামারি করতে গিয়ে হয়তো গুলি খেয়েছে, মার খেয়েছে, এইসব কারণ। তারা রাজ্যের ভালো করতে গিয়ে গুলি খেয়েছে বা মার খেয়েছে বা শহীদ হয়েছে, একদম নয়। 21শে জুলাই কংগ্রেসের প্রোগ্রাম, সেটা তদানীন্তন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৃণমূলে চলে আসেন, এবং কি অদ্ভুত, ওই শহীদগুলো তৃণমূলই হয়ে গেল, যারা জীবনে তৃণমূল জয়েনই করেননি, বুকে গুলি খেয়ে মারা গেলেন। সিপিএম সরকারের যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, এবং যিনি গুলি চালাবার নির্দেশ দেওয়ার মধ্যে একজন ছিলেন মনীশবাবু, যার নির্দেশে তৃণমূলের মানে তদানীন্তন কংগ্রেসের লোকজন গুলি খেয়ে মরল। ঠিক আছে, সেই মনীশবাবুকেই কিন্তু নিজের মন্ত্রিত্বে নিয়ে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ইন্টারেস্টিং। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল হয়ে যাওয়ার পর থেকে, তিনি দল পাল্টাবার পর থেকে বা নতুন দলের জন্ম দিয়ে সেই দলের নেত্রী হওয়ার পর থেকে যা যা বিক্ষোভ করেছেন, একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল দলের, যিনি মারও খাননি, জেলেও যাননি। উনি বারবার যে বলেন আমার হাড় ভেঙে দেওয়া হয়েছে, ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে, ডেফিনেটলি আক্রমণ করা হয়েছে, কিন্তু কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কিন্তু কংগ্রেসের নেত্রী হিসেবেই মারধর অত্যাচারিত অনেক বেশি হয়েছেন। ঠিক আছে, উনি কিন্তু একবারও জেলে যাননি, একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব। অবশ্যই আপনার প্রথম প্রশ্ন দিয়ে শেষ করছি, যেটা বুদ্ধবাবু যদি এটা যদি না করতে দিতেন, সিঙ্গুরে তাঁবু খাটিয়ে বসবার মানে গুছিয়ে বিরোধিতা করবার সুযোগটা যদি না দিতেন, তো তাহলে এই শিল্পী লেখক বুদ্ধিজীবীরা ওখানে পৌঁছতেন না। সাধারণ মানুষ যারা রাজনীতির ভাষা বোঝে না, শিল্পী লেখক বুদ্ধিজীবীদের কথা শুনতে ভালোবাসেন, তাদের দেখতে ভালোবাসেন, সেই ভোটটা সিপিএমেরই থাকতো, তৃণমূলের হয়ে যেত না। এবং আমার ব্যক্তিগত মতামত, সরকার পাল্টাতেও না। ধনঞ্জয়ের ফাঁসি আমাদের রাজ্যের একটা অদ্ভুত বড় ঘটনা, এবং এটা ঠিকই 1990-তে এই ঘটনা হয়, ধনঞ্জয়কে অ্যারেস্ট করা হয়, হেতাল পারেখ মৃত্যু ঘটনা। একজন অত্যন্ত ধনী পশ্চিমবঙ্গের ব্যবসায়ী, তার মেয়ের রেপ অ্যান্ড মার্ডার হয়,
সঠিক পোস্টমর্টমের রিপোর্ট আসবার আগেই তার বডিকে জ্বালিয়ে দেওয়া হয় এবং তার ড্রাইভার ধনঞ্জয়কে খুব বিতর্কিতভাবে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের অনুমান বা সন্দেহ, আবার বলছি সঠিক প্রমাণ ছাড়াই, পুলিশের অনুমান বা সন্দেহ যা, সেই সন্দেহেই সিলমোহর দেন সরকারি ডাক্তাররা। তারাও বলেন আমাদের মনে হচ্ছে, কোনো প্রমাণ ছিল না যে ধনঞ্জয় এই পাপ কাজটা করেছে। তারপর 14 বছর তিনি জেলে থাকেন। আমরা জানি যে 14 বছর হয়ে গেলেই তিনি জেল থেকে বেরিয়ে যাবেন, কিন্তু জেল থেকে যেই তিনি মুক্ত হবেন তিনি বাইরে এসে বলে দিতে পারতেন যে এই মার্ডার আমি করেছি নাকি অন্য কেউ করেছে। তাই তার মুখ বন্ধ করবার জন্য খুব অদ্ভুতভাবে, যখন বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় ঠিক 14 বছর হতে যাচ্ছে যে সময়, তার মাত্র কয়েকদিন আগে ধনঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো এবং পরিষ্কার বলা হয় যে অত্যন্ত ধনী পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি পরিবার তাদের পারিবারিক সমস্যাকে বাইরে না আনবার জন্য তারা নাকি তাদের ড্রাইভার ধনঞ্জয়ের নামে দোষ চাপিয়ে তাকে মৃত্যুতে ঝুলিয়ে সিপিআইএমকে টাকা পয়সা দিয়ে এই সব কাণ্ড ঘটিয়েছিল। অনেস্টলি বলছি এটা একটা বিতর্কিত বিষয় এবং তাতে বুদ্ধবাবুর ভূমিকা কতটা, আর সিপিআইএম তার পার্টি ফান্ডে সেই শিল্পপতির থেকে টাকা নিয়েছিলেন কিনা এই নিয়ে প্রশ্ন জনমানসে রয়েছে। এইটুকু বলতে পারি, এই নিয়ে আমি বুদ্ধবাবুই করিয়েছিলেন, তিনি সৎ, এর বাইরে আর কোনো কথা আমি বলতে চাই না। বাকিটা যারা সিনিয়র মানুষ তারা জানেন। ধনঞ্জয়ের ফাঁসিটা বিতর্কিত। 14 বছর মানেই সে জেল থেকে ছাড়া পেয়ে সত্যি কথাটা বলে দিত। 14 বছর যেই হয়ে যাচ্ছে ছাড়া পেয়ে যাবে, সেই সময় পশ্চিমবঙ্গের তদানীন্তন সিপিআইএম সরকার এবং তার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কিন্তু ঘটনাটা ঘটে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। বুদ্ধবাবু কিন্তু সেদিন পদত্যাগ করেননি। আচ্ছা, উনি তো সৎ, বুদ্ধবাবু তো চলে গেলেন, এবার সিপিএম এর উদাহরণ দেওয়ার মতো কেউই থাকলো না। সিপিএম মানেই তো সৎ ব্যক্তি, বুদ্ধদেব ভট্টাচার্য বলে আর কাউকে কি তারা সোশ্যাল মিডিয়াতে বেচতে পারবে? দেখুন, এটা ঠিক যে সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 2016 সাল অবধি সিপিএম চুপ করেছিল, পার্টি অফিস বন্ধ টন্ধ ছিল তাদের। ভ্রান্ত নীতির জন্যই, বারবার নিজস্ব বিরোধিতার কারণে। কংগ্রেস আমাদের শত্রু, কংগ্রেস এই দেশটাকে ক্ষতি করেছে, ব্রিটিশের কাছে বিক্রি হয়ে গিয়ে স্বাধীনতার হস্তান্তর ঘটিয়েছে, কংগ্রেস সর্বনাশ করেছে, এই দেশে বেকার যুবক বাড়িয়েছে, সমস্ত ক্ষতি করেছে বলার পরে এই সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করলো। তাহলে আদর্শ কোথায় গেল? তারা উঠতে বসতে বিজেপিকে গালাগাল কি করে দেবে? নিজেরা কম হয়ে গেছে, তাদেরই ভোটার যারা 34 বছর ধরে দাদু বাবা ছেলে যারা সিপিএমকে ভোট দিত, তারাই ভোট পরিবর্তন করে প্রথমে হয়ে গেল তৃণমূলের ভোটার, রং পাল্টালো। তারপর তারা 2019 থেকে হয়ে গেল হচ্ছে অর্ধেক পশ্চিমবঙ্গবাসী হয়ে গেল বিজেপির ভোটার। বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট প্রায় 40%, 39% হয়েছে। ঠিক আছে, সিপিএম বিধানসভা থেকে অদৃশ্য, লোকসভা থেকে তো অদৃশ্য বটেই। এই ভ্রান্ত নীতির জন্য তারা 2016 পর থেকে বিভিন্ন টেলিভিশন টকশোতে গিয়ে বুদ্ধবাবু ভালো, আসলে সিপিএম মানেই বুদ্ধবাবু, একদম নয়, সম্পূর্ণ মিথ্যে কথা। বুদ্ধবাবু যদি রাজনীতি না করতেন তাহলেও তিনি ভালো লেখক ছিলেন, ভালো কবি ছিলেন, ভালো নাট্যকার ছিলেন। বিখ্যাত কবি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি বলা সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন। তিনি চাকরি করলেও সৎ মানুষ থাকতেন। সিপিএমে এসেছেন বলে সৎ হয়েছেন কথাটা ভুল। সিপিএমের প্রচুর অত্যাচারী, মিথ্যেবাদী, চোরজোচ্চর নেতাও ভরপুর, তাদের নাম আজকের দিনের সিপিএমের নেতারা মুখে নিতে চায় না, তারা বুদ্ধবাবুকেই বিক্রি করতে চায়। আবার এটা নিয়ে বিতর্কও আছে। যাদবপুরে সুকান্ত ভট্টাচার্য মানে তার কাকার নামে একটা যক্ষ্মা হাসপাতাল ছিল, টিবি হাসপাতাল তো এটা ছিল। তো এবার সেই যক্ষ্মা হাসপাতাল কিন্তু বুদ্ধবাবুর আমলেতেই কিছু জমি মাফিয়া আছে, তাদের সাহায্যে একটা বেসরকারি হাসপাতালের চেহারা নিয়ে নেয় এবং বিক্রি হয়ে যায়। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না।
তিনি আটকাতে পারতেন, পারেননি। ওইখানেই ভর্তি ছিলেন। আমরা জানি টিবিতে আক্রান্ত হয়ে মারা যায়, টিবি রোগে আক্রান্ত হয়ে, যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান কবি সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধ ভট্টাচার্যের কাকা। বুদ্ধবাবু চাইলে কিন্তু এই জায়গাটা না দিতেও পারতেন। ওই টিবি হসপিটালের এখন পরিমাণটা ওই হাসপাতালের সঙ্গে সামান্য হয়ে গেছে, সেখানে বড় করে সুকান্ত ভট্টাচার্যের মূর্তি কিন্তু করে দেননি। আমাদের রাজ্যে প্রচুর রাজার রাজপথের নাম হোচিমিন, মার্কস, লেনিন দিয়ে রয়েছে, কিন্তু সুকান্ত ভট্টাচার্যের মূর্তি বিরাট করে করেননি তার কাকা বুদ্ধদেব ভট্টাচার্য। অবশ্যই বুদ্ধবাবু সৎ, তার প্রচুর নিয়ে ভুল ঠিক নিয়ে আলোচনা হবে। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তার সময় সুশান্ত ঘোষ থেকে শুরু করে আরও প্রচুর বিতর্কিত নেতা ছিল, প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে, বিরোধীদের হত্যা করা হয়েছে, সবটাই ঠিক ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি পাম অ্যাভিনিউয়ের অত্যন্ত ছোট ফ্ল্যাটে দিন কাটিয়েছেন, মারা গেছেন আজকে। সেই জন্য কিন্তু তাকে কেউ দাগাতে পারছে না যে তিনি অসৎ ছিলেন বা লোভী ছিলেন। বুদ্ধবাবু চলে গেছেন, তার আত্মার শান্তি কামনা করছি। কিন্তু ভুল থাকতেই পারে, কারুর ভুল ছিল। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সফল ছিলেন না, বেকার সমস্যার সমাধান করতে পারেননি, তিনি রাজ্যের আর্থিক ব্যবস্থার উন্নতি করতে পারেননি। সেটা তার দলের জন্য করতে পারেননি কি না পারেননি সেগুলো একদম অন্য প্রশ্ন। কিন্তু হ্যাঁ, তার সততাকে বিক্রি করে সিপিএম তো বেশ কয়েক বছর ধরে বাঁচবার চেষ্টা করছে। দেখবেন থেকে থেকেই তাদের পেজে ছবি দেয় বুদ্ধবাবুর। তো বুদ্ধবাবু এই সিপিএমকেও ভালো করে দেখছে এবং চেনে, এবং ওই ভুল সিপিএমকেও চিনত। ওই জন্যই বারবার দল ছেড়ে বেরোবার কথা চেষ্টা করতেন। তবে হ্যাঁ, সিপিএম সত্যি আজকে সিপিএমের আর ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমাদের দলে বুদ্ধ ভট্টাচার্যের মতো ভালো লোক আছে। সুতরাং ভালো লোক মানেই সিপিএম, এই বিজ্ঞাপন বা টুপিটা দেওয়া বন্ধ হয়ে গেল, এটাই বলবো। আবার বলছি, ওনার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকবেন ঈশ্বর ওনাকে সেখানেই ভালো রাখবেন। কিন্তু কমরেডরা তো আর ঈশ্বরে বিশ্বাস করে না, যদিও লুকিয়ে লুকিয়ে বাড়িতে সত্যনারায়ণের সিন্নি করে, বিভিন্ন কিছু করে, এরা মুখে সেই সমস্ত কথা বলে। হ্যাঁ, তো তাদের এই হিন্দু বিরোধিতাই সেকুলারিজম বলে তারা দাবি করে। ভণ্ডদের পতন অনিবার্য, তাদের অন্য রাস্তা বাঁচতে হবে, সত্যি কথা বলতে হবে, এই আর কি। এছাড়া সিপিএমের বেঁচে থাকবার বা কখনো বড় হবার আর কোনো উপায় নেই। তারা বাস্তবকে অস্বীকার করে চিরকালই মানুষকে একটা কল্পনার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যে কল্পনা শুনতে ভালো, একসঙ্গে সবাই খাবো, অমুক তমুক ভাই ভাই, এসব আমরা গান গাই, এসব শুনতে ভাল লাগে। কিন্তু বাস্তবে কিন্তু বাংলাদেশে কিন্তু কমিউনিস্ট নেতারাও খুন হচ্ছেন, এটাও তারা জানেন। এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এই সিপিএমের স্টাইলেই, সিপিএম যেভাবে লাস্ট মুহূর্তে ভোটে জেতবার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, ঠিক সেম সিলেবাস, যেটাতে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করত। তারপর আজকে মুখ্যমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশকে সারাক্ষণ আমন্ত্রণ জানাতেন বেআইনিভাবে, তিনি এবং তার দলের লোকেরা, তারাও কিন্তু আজকে শঙ্কিত। তাই এই বিষয় নিয়ে সিপিএমও নিজে শঙ্কিত হয়ে রয়েছে। যাই হোক, সবার পরে বলবো যে সিপিএম মানুক আর না মানুক, উনি স্বর্গে যাবেনই। উনি পাপ কাজ করেননি, উনি ভালো মানুষ ছিলেন।